যে ওই সমাবেশে কত লোক ছিল? এটা কি খুব বেশি লোক ছিল? মনে হয় না। রতন ভাই, কত লোক ছিল সমাবেশে? এটা পথসভার মতোই তো। হ্যাঁ, তাইলে ওই সভাটা যদি সাকসেসফুল হইতো তাহলে কি সরকারের পতন হইতো? হতো না তো, নাকি? তাইলে যে সভা করলে সরকারের পতন হবে না, সেই সভার উপরে ককটেল বিস্ফোরণ, এইটার মানে মাঝেজারটা কি? তার মানে বোঝা যাচ্ছে যে এইখানে আসলে রাজনীতি কোনো নিয়ম মানছে না, রাজনীতি কোনো ন্যায় নীতি, কোনো গ্রামার, কোনো ব্যাকরণ এগুলি মানছে না। তাহলে রাজনীতি কিভাবে চলছে শুনেন, রাজনীতি, আপনি দেশ কিভাবে চলছে সেটা শুনেন। সেটা হচ্ছে গাড়ি যখন চলতেই থাকে, শত ব্রেক কষাকষি তো থামানো যায় না, তখন ধরে নিতে হবে গাড়িটা ঢালুর দিকে গড়াচ্ছে। ঠিক আছে, গাড়ি চলছে, ব্রেক কষতেছি, গাড়ি থামতেছে না, তার মানেটা কি? এটা ঢালুর দিকে গড়াচ্ছে, এবং কোন খাদে গিয়ে পড়বে ড্রাইভার জানে না। এইভাবেই দেশটা চলতেছে। তার মানে সবকিছুই কি নিয়ন্ত্রণহীন? একেবারেই তো। দেখেন না, আপনি যদি ফেসবুক খুলেন দেখবেন যে একদিকে চলতেছে প্রতিশোধ পরায়ণতা, আর একদিকে চলতেছে গরম গরম বক্তৃতা। যেমন নাহিদ ইসলামের বক্তৃতা, নাহিদ ইসলামের বক্তৃতাটা আমি এইভাবে বলি, মরো, মারো, ফাটো, ফাটাও, আগাও। ঠিক আছে, পরে সে যে জিল নিয়ে, যে কি বলে, যে এটাকে বলে সাহস নিয়ে এবং যে দৃঢ়তা নিয়ে বক্তব্য দিচ্ছে আর কি, এবং সরকারকে দেখে নিবে রক্ত নিয়ে খেললে, মানে রক্তের বিনিময়ে রক্ত, এইসব কথা বলতেছে। তো ফলে আমরা আশা করছিলাম যে যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তাইলে নাই তো আপনার ডেপুটি না কি চিফ হুইপ, হ্যাঁ, তো ফলে তো একটা রেসপন্সিবল পদ না। তো একটা ইলেক্টেড গভর্নমেন্ট 4 মাসের মতো হয়েছে, সেইখানে আপনার 4 মাসের মধ্যে এই ধরনের যুদ্ধংদেহী বক্তৃতা, হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে তো আরো 56 মাস বাকি আছে, তাই না? যদি 5 বছরের শাসন আমি ধরি, 5 × 60, তাহলে 4 মাসের মাথায় যদি এই হয়, তাহলে বাকি 56 মাস কি হবে? সরকার কি টিকতে পারবে? মানে এই প্রশ্ন তো ওঠা স্বাভাবিক। তবে দেখেন, আমি একটা কথা বলি যে বিরোধী দল পার্লামেন্টে কিন্তু, যে পার্লামেন্টের অধিবেশনটা সদ্য সমাপ্ত, সেখানে কিন্তু এক ধরনের ঐক্য দেখা গেছে। ঠিক আছে, বিরোধী দলের সঙ্গে সরকারের এক ধরনের ঐক্য দেখা গেছে। তাহলে পার্লামেন্টে ঐক্য, আবার পার্লামেন্টের বাইরে আপনার মারামারি, কাটাকাটি, ককটেল বিস্ফোরণ, পাল্টা বক্তব্য, মানেটা কি? তাহলে এই দুইটা তো পরস্পর বিরোধী হয়ে গেল না? পার্লামেন্টে তো নাহিদও ছিল, তারপরে শফিকুর রহমান ছিল, সবাই তো ছিল, বিরোধী দলের সবাই ছিল, তাই না? তো সেখানে তো এরকম এই গত সেশনে তো আমরা এরকম কিছু দেখি নাই। হঠাৎ করে দেশের মানে পার্লামেন্টের বাইরে এরকম হলো কেন? এইটা আমি একটু বলি আপনাকে, এটা আমি এক জায়গায় বলছিলাম, সেটা হলো যে আমাদের কিন্তু কোনো লাভ নাই, জানেন। বিরোধী দলের সাথে সরকারের সমঝোতা হইলেও আমাদের কোনো লাভ নাই। বিরোধী দলের সাথে সরকারের যদি ঝগড়া হয়, বিবাদ হয়, শত্রুতা হয়, বৈরিতা হয়, তাইলেও কিন্তু আমাদের লাভ নাই। উদাহরণটা আমি দেই আপনাকে, আপনি হাসেন না। সেটা হচ্ছে যে 2 হাতি যখন যুদ্ধ করে না, তখনই কেবল নিচের ঘাস পিষ্ট হয় না। 2 হাতি যখন পরস্পরকে আদর করে, তখনও কিন্তু নিচের ঘাস পিষ্ট হয়। হাতি তো যুদ্ধ করলেও নিচের ঘাস পিষ্ট হবে, আবার যদি ওদের সম্পর্ক ভালো থাকে তাইলেও হবে। তা আমরা তো হচ্ছে নিচের ঘাস, আমরা যারা পাবলিক। তা 2 হাতি, আপনার সরকারকে যদি আমরা হাতি ধরি আর বিরোধী দলকে যদি হাতি ধরি, কারণ অনেক সিট তো না, 70টা সিট জামাতের, এবং এদের তো অনেক 6টার মতো সিট আছে। তাহলে এদের ঝগড়া করলেই কি, আর মানে ঐক্য করলেই কি? আমরা কিন্তু পার্সোনালি, আমি যদি বলেন, আই এম নট বদার্ড অ্যাবাউট মানে আওয়ার ফিউচার, হ্যাঁ, আমি কোনো ভালো কিছু দেখি না। এইটা যদি 2 দলের মধ্যে সমঝোতা করে যদি রাষ্ট্র আগায়, তাইলেও কোনো ভালো হবে না। 2 দলের মধ্যে ঝগড়া করলে তো আরও হবে না। ফলে একটা আমাদের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন এসে গেছে। সেটা হলো যে সুস্থতা বলতে রাজনীতিতে এখন আর নাই। দেখেন, আপনি বলছিলেন ভালো কিছু দেখছেন না, এই যে আশাহত হবার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ আছে কি? সুনির্দিষ্ট কারণ আমি বলি, দেখেন, রাজনীতি তো আছেই না, আরো 2টা মেজর এরিয়াতে যদি আপনি যান, যেমন একটা অর্থনীতি, আর একটা হচ্ছে
ডিপ্লোমেসি, ফরেন পলিসি, এই দুইটাও কিন্তু খুবই সন্দেহের চোখে দেখতেছি আমরা নিশ্চিতভাবে যদি নাও বলি সন্দেহের চোখে দেখতেছি। আমি পার্সোনালি দুইটা বিষয়ে সন্দেহের চোখে দেখতেছি। ইকোনমি কি আমাদের খুব ভালো আছে? আমাদের ইকোনমি কি খুব ভালো আছে? ইকোনমির যে সমস্ত ইন্ডেক্স, যে সমস্ত প্যারামিটার আমরা দেখতেছি সবগুলি তো ডিসঅ্যাপয়েন্টিং। যেমন আমি এক এক করে বলি, যেমন ধরেন যে এই নতুন ইনভেস্টমেন্ট নাই, তারপরে কতগুলি গার্মেন্টসের কারখানা বন্ধ হয়ে গেছে, 5 শতাধিক কারখানা গ্যাস সংযোগের অভাবে ফাংশনে যেতে পারছে না, ইনফ্লেশন ডাবল ডিজিটের কাছাকাছি, তারপরে ধরেন যে সরকার ব্যাংক থেকে লোন নিচ্ছে, টাকা ছাপাচ্ছে, এটাও জানা যাচ্ছে। তারপরে ধরেন যে এই কি বলে যে একটা যে ইকোনমিতে যে একটা চাঞ্চল্য আসবে, ফরেন ফান্ডিং যে সমস্ত, এই যে চায়নাতে গেল না, এই যে প্রধানমন্ত্রী গেলেন, এই চায়না সফর কি আসলে ফ্রুটফুল হয়েছে? মানে টাকার প্রশ্ন যদি বলি, হ্যাঁ কিছু কথা হয়েছে, আপনার তিস্তা প্রকল্প, তারা আমরা দেখলাম মালয়েশিয়া শ্রম বাজার খুলেছে। আচ্ছা, মালয়েশিয়ার শ্রম বাজার খুলেছে, এটা ঠিক আছে, ইটস পজিটিভ নিউজ, এটা বলবো। তবে আনলেস এই প্রক্রিয়া শুরু হয়েছে, হ্যাঁ দেখেন বাংলাদেশে কোনো কথা কিন্তু এখন আপনি সাথে সাথে বিশ্বাস করবেন বা সাথে সাথে রিজেক্ট করবেন, সাথে সাথে বিশ্বাসও করার সুযোগ নেই, সাথে সাথে মানে প্রত্যাখ্যান করার সুযোগ নাই। হ্যাঁ মানে ফটোকার্ড যেসব ফটোকার্ড, এগুলি তো ধরেন যে এআই দিয়ে বানানো হয়, হয় তার ম্যানিপুলেশন হয়, টুইস্ট করা হয়। হ্যাঁ, তো ফলে হইতে পারে বা শ্রমবাজার খুলছে, তো এখন এইটা প্রক্রিয়াটা শুরু হোক, যে মানে আসলে আমাদের শ্রমশক্তি মালয়েশিয়ার বাজারে যাচ্ছে কিনা, প্রক্রিয়া শুরু হলে তখন আমরা কনভিন্সড হব। অর্থনীতির যে নাজুক পরিস্থিতি আপনি তুলে ধরলেন জনাব মাহবুব কামাল, এর মধ্যে আমরা দেখছি রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, রাজনৈতিক দলগুলো কতটা দায়িত্বশীল আচরণ করছে? না, আমি তো একমাত্র দেখি প্রাইম মিনিস্টার, হ্যাঁ প্রাইম মিনিস্টার হিমসেলফ, ওনার একটা গুডউইল আছে, ওনার একটা সদিচ্ছা আছে, উনি কিছু করতে চান, কিন্তু তিনি যাদের দ্বারা সারাউন্ডেড হয়ে আছেন তারা কি তার কথা মানে টোটো ফলো করে? প্রাইম মিনিস্টারের অনেক উপদেশ বা ধরেন যে ইনডাইরেক্টলি যেটা বলতে চাই সেগুলি কি তারা মানছে? যেমন ধরেন যে কৃচ্ছ সাধন, গাড়ি চালানো থেকে শুরু করে এনারাও কি, অন্যান্য মন্ত্রীরা কি কৃচ্ছ সাধন করতেছে? সবাইকে গাড়ি নেয় নাই? প্রধানমন্ত্রী তো ইঙ্গিত করছেন যে আমরা কি বলে রাষ্ট্রের কাছ থেকে তেমন সুবিধা নিব না, এবং কতগুলি জায়গা উনি দেখায় দিচ্ছেন। কোন মন্ত্রী সেগুলি ফলো করছে আপনি বলেন? এবং আমি বলি কি দেখেন, মানে একমাত্র প্রধানমন্ত্রীর সদিচ্ছা কিন্তু এনাফ না, ঠিক আছে? এটা তো একটা কালেকটিভ বডি, তাই না? এই কালেকটিভ বডিতে একটা ইন্ডিভিজুয়াল কতটা সৎ হইল, কতটা কি বলে রাষ্ট্রের প্রতি তার দায়বদ্ধতা বা দেশপ্রেম থাকলো, ইট লিটল ম্যাটার্স। হোল বডিটা যদি আপনি কাজ না করে, এবং সাথে সাথে বিরোধী দল যদি পজিটিভ রাজনীতি না করে, বিরোধী দল যদি কনস্ট্রাকটিভ রাজনীতি না করে, অর্থাৎ যেসব জায়গায় সমালোচনা করার কথা সেখানে সমালোচনা করব, যেসব জায়গায় আপনার সাজেশন দেওয়া দরকার সেসব সাজেশন দিব, তাইলে না একটা হয়। কিন্তু আমরা তো দেখতেছি যে এক ধরনের বৈরিতার সম্পর্ক দিন দিন প্রকট হচ্ছে। বিরোধী দল আসলে জাতীয় স্বার্থে বেশি সোচ্চার নাকি দলীয় স্বার্থে বেশি সোচ্চার, আমি সেই বিষয়টি আলোচনায় আনবো পরবর্তী অংশে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব কামাল। রাজিকুজ্জামান রতন, যেমনটি নাহিদ ইসলাম বললেন, আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে, কেন বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছিল সেই প্রশ্ন তুলেছেন তিনি। আমি একটু জানতে চাই যে রাজনৈতিক সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কোনো ব্যর্থতা রয়েছে কিনা? অবশ্যই, মানে এর উদ্দেশ্য কি, কারা করেছেন, এবং এই ধরনের একটা সমাবেশে হামলা করার মধ্য দিয়ে কে লাভবান হয়, কারা ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। কিন্তু প্রথমত তো দায়িত্বটা পালন করতে হবে, যেখানে সমাবেশটা চলছে সেখানের প্রশাসন কি করছেন। আপনারা জানেন যে সাভার এমন একটা জায়গা যেখানে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, গাজীপুরে কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে, কারখানায় কাজ নেই, অসন্তোষ আছে, সেরকম একটা পরিস্থিতি। ফলে যে কোনো ধরনের একটা ছোট ঘটনাও ওখানে একটা উত্তেজক পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারত। তো সেই ক্ষেত্রে প্রশাসনের তো একটা দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত ছিল। আর 2 নম্বর হচ্ছে যে কোনো রাজনৈতিক দল তারা সভা সমাবেশ করলে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? সেটা তো প্রশাসনের। তো ফলে প্রশাসনকে তার দায়িত্বটা পালন করতে হবে। এই দায়িত্ব পালনের গাফিলতি থাকলে সেটা আমাদের অবশ্যই সেটা দূর করার চেষ্টা করতে হবে। কিন্তু আরও 2-1টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে ইস্যুগুলো নিয়ে আজকে রাজনীতিতে আমরা উত্তেজনা দেখছি,
জনগণের মধ্যে কিন্তু বিষয়টা অন্যরকম। জনগণের কাছে বিষয়টা কি, এটা জুন মাস শেষ হয়ে জুলাই মাস পড়েছে, একটা নতুন বাজেট হয়েছে, এই বাজেটের প্রতিক্রিয়া তাদের জীবনে কি? আমাদের সরকারি কর্মচারী 14.5 লাখ, 14.5 লাখ কর্মচারীর বেতন বাড়বে বলে একটা ঘোষণা এসছে। দেশের শ্রমশক্তির পরিমাণ 7,60,00,000। এদের মধ্যে বিপুল অংশ হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, দিনের দিন খাওয়া শ্রমজীবী মানুষ। এর মধ্যে কৃষি শ্রমিক আছে। তাহলে তাদের জীবনের ব্যয় নির্বাহ হবে কিভাবে? দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি কিছুটা কমেছে বলে আজকে একটা খবর পেলাম যে 9.5 থেকে 8.5 এসেছে। 8.5 আসা মানে কি? এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি তো আমাদের এখানে, 8.5 হলেও। আবার তার সঙ্গে যদি আমরা খেয়াল করি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির প্রভাব আমাদের অর্থনীতিতে কীভাবে পড়ছে, বাণিজ্যে কীভাবে পড়ছে, রপ্তানি পণ্যে কীরকম পড়ছে। আর একটা বিষয় দেখুন কিভাবে ঘটনাগুলোকে আড়াল করা হয়। ইরানের খামেনির ইয়েতে জানা যায়, তারা বেশ কিছুদিন পরে জানাজা করেছে, সেই জানাজায় গিয়ে হাজির হয়ে গেলেন কার বিরুদ্ধে জানাজা করতে গিয়ে? তাকে হত্যা করেছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। তা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক একটা স্বাধীন দেশের, একটা সার্বভৌম দেশের প্রধানকে এইভাবে হত্যা করার পরে তার জানাজায় গিয়ে যারা হাজির হলেন, তাদেরই দলের আবার এক অংশ এখানে বসে আবার জাতীয় সংসদের সামনে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের লোকদেরকে নিয়েই আবার দিবস পালন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা জিনিস খেয়াল করেন, আজ থেকে 250 বছর আগে এই মার্কিন যুক্তরাষ্ট্র যখন স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল 1776 সালের 4 জুলাই, কি দারুণ একটা ঘোষণা তারা দিয়েছিলেন যে তারা বলছেন অল ম্যান আর ইকুয়াল। তারা তখন বলেছিলেন যে মানুষের জীবন এবং তার বেঁচে থাকার অধিকারের নিশ্চয়তা দিতে হবে, মানুষের সম্মানের মর্যাদা দিতে হবে। সেই আমেরিকা কি করছে? পৃথিবীর কোথাও কারো জীবন নিরাপদ রাখছে না। যেখানেই সম্পদ সেখানেই আক্রমণ, সেখানেই আগ্রাসন, সেখানেই লুণ্ঠন। ফলে যে ঘোষণা দিয়ে একদিন মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করেছিল, আজকে ট্রাম্পের নেতৃত্বে বলি আবার তারও আগের যারা ছিলেন, যারা প্রথম বিশ্বযুদ্ধ কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালীন সময়ে একের পর এক কিংবা সাম্প্রতিক সময়, যদি অতি সাম্প্রতিক সময়ে আফগানিস্তান বলি, সিরিয়া বলি, ইরাক বলি, লিবিয়া বলি, এই সমস্ত জায়গায় যে ঘটনাগুলো ঘটিয়েছে, সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার সঙ্গে কোনো ধরনের সঙ্গতি আছে? এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি। তারা বলছে যে দেশকে মার্কিন করদ রাজ্যে পরিণত করার চক্রান্ত চলছে। কি বলবেন এই বিষয়টি নিয়ে? এখন করদ রাজ্যটা নিয়ে হয়তো অনেকে বিতর্ক করতে পারেন, কিন্তু এটা যে একটা অপমানজনক বিষয় হয়ে গেল। অপমানজনক বিষয় হলো যে একটা দেশের স্বাধীনতা দিবস তারা পালন করতেই পারেন, স্বাধীনতা দিবস পালন করাতে কোনো বাধা নেই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এখন রোলটা কি, সে বিশ্বের দেশে দেশে কি করছে, এবং সবচেয়ে বড় কথা সময়টা কি? যে সময়ে ইরানে গিয়েছে তাদের দলের একটা অংশ, এই সমস্ত দলের যে জামাত ইসলাম বললেন আমেরিকা নাকি তাদের পরীক্ষিত মানে বন্ধু। আচ্ছা, আমেরিকার পরীক্ষিত, এরা না বাংলাদেশে আবার শরিয়া আইন করতে চায়, তারা না বাংলাদেশে আবার একটা ধর্মভিত্তিক রাষ্ট্র তৈরি করতে চায়, আবার আমেরিকা তাদের পরীক্ষিত বন্ধু হয়ে গেল। এগুলো দেখতে হবে যে রাজনীতিতে কে কোন জায়গায় কার পাশে দাঁড়াচ্ছে, এবং সেই ক্ষেত্রে গোটা দুনিয়ার দেশে দেশে যারা যুদ্ধ চক্রান্ত চালাচ্ছে তাদের দেশের স্বাধীনতা দিবস তারা তো পালন করতেই পারেন, কিন্তু আমাদের এখানে যে ঘটা করে উদযাপন করার মধ্যে দিয়ে কী দেখালেন? এইখানে কিন্তু হাত ধরাধরি করেই দাঁড়ালেন। কারা দাঁড়ালেন? ওখানে বিএনপি দাঁড়ালেন, ওখানে এনসিপি দাঁড়ালেন, ওখানে জামাত দাঁড়ালেন। আচ্ছা, পার্লামেন্টে কয়েকদিন আগে একটা অভূতপূর্ব, আমরা বলবো যে ঘটনা ঘটেছে। বাংলাদেশের স্বাধীনতার পর এই রকম অভূতপূর্ব ঘটনা পার্লামেন্টে আর ঘটে নাই, যে একটা বাজেট পাস হয়ে গেল, বিরোধী দল তার কোনো বিরোধিতা করে নাই। এমনকি নখদন্তহীন জাতীয় পার্টিকে যে বিরোধী দল বলা হতো, সেই জাতীয় পার্টিও কখনো গাইগুই করে কিছু বিষয়ে আপত্তি করেছিল। পুরো বাজেট বক্তৃতায় দেখুন, বাজেট বক্তৃতায় বাজেট বাদ দিয়ে অন্য সব বিষয়ে আলোচনা হয়েছে। মুস্তফা একবার একটা মানে ব্যঙ্গ করে বলেছেন আফগানিস্তান সম্পর্কে। সেখানকার ড্রাইভার বলেছিল তাকে যে আমার গাড়ির সবগুলো পার্টসই শব্দ করে, শুধু হর্নটা ছাড়া। মানে যেটা শব্দ করার কথা ছিল সেটা শব্দ করে না, বাকি সব শব্দ করে। ঠিক বাজেট নিয়ে আলোচনা নেই, কিন্তু সব বিষয়ে আলোচনা হয়। এইরকম একটা ঘটনা আমরা ঘটতে দেখলাম না? সেখানে কোথায় হুঙ্কার দেখলাম? সেখানে সেই বাজেটে কেন কৃষির জন্য বরাদ্দ আরও বাড়লো না?
সেই বাজেটে কেন শিক্ষায় এখন আমরা জিডিপির 2% বেশি উপরে উঠতে পারলাম না? সেই বাজেটে কর্মসংস্থানের দিক নির্দেশনা নাই কেন? সেই বাজেটে আমাদের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের জন্য রেশনে খাদ্য সামগ্রী সরবরাহ করার ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা নাই কেন? কিংবা সেই বাজেটে যে আমাদের 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় আসবে, আমাদের 9,38,000 কোটি টাকার মধ্যে এর যে প্রায় 70% আয় আসবে পরোক্ষ করের মাধ্যমে, সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হবে, তাহলে সাধারণ মানুষের পরোক্ষ কর বাড়ছে আর ধনীরা সেখানে লুটপাটও তাদের বাড়ছে। এই বাজেটের সময় বলা হলো যে আমাদের মাথাপিছু আয় বেড়ে আমাদের $3,020 হয়েছে, তার মানে প্রত্যেকেরই মাথাপিছু আয় এখন 3,68,000 টাকা। আমাদের গার্মেন্টস শ্রমিকের মজুরি কত? আমাদের কৃষকের আয় কত? তাহলে একদল মানুষের মাথার উপর দিয়ে সব সংখ্যাগুলো চলে যাচ্ছে, মাথার উপর ঋণের বোঝা বাড়ছে, আর আরেক দল মানুষের এত আয় বেড়েছে যে গড় করে আমরা একটা শিশুরও 3,68,000, একটা বৃদ্ধেরও 3,68,000 বানিয়ে ফেলছি। এই আয় কে করে আর এই আয়টা কে ভোগ করে? সেই বৈষম্যের ব্যাপারে কোনো কথা আছে? বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা অভ্যুত্থান করেছিলাম। তারপরে ধরুন এই সক্ষমতার কোনো ঘাটতি দেখছেন কি? তারা কেন সদিচ্ছার করতে পারছে না? রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ব্যাপার। সক্ষমতা তো ঠিকই আছে, সরকার ফেলে দেওয়ার হুঙ্কার দেওয়ার সক্ষমতা তো আছে। আমরা দেখছি যে সংসদে নরম আবার রাজপথে গরম। কোন পথ আসলে বিরোধী দল অনুসরণ করছে সেটিও তো আসলে সংশয় তৈরি করেছে। সেটা হলো নিজের দায়িত্ব আড়াল করার পথ। দায়িত্ব আড়াল করার পথটা গ্রহণ করেছেন। জনগণের পক্ষে তারা থাকবেন না, তারা থাকতে চান আমেরিকার পক্ষে। ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পাদিত চুক্তি, সে ব্যাপারে কোনো গরম হতে তো দেখি না। আমরা বাংলাদেশের সঙ্গে বিশ্বের দেশে দেশে যে অসম চুক্তি, সেগুলো নিয়ে তো গরম হতে দেখি না। দেশের অভ্যন্তরে নদী, খাল দখল এবং দূষণের বিরুদ্ধে তো গরম হতে দেখি না। কিংবা দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি নিয়ে যে সিন্ডিকেট সক্রিয়, সেটা নিয়ে তো আমরা গরম হতে দেখি না। কিংবা আমাদের সাধারণ মানুষের জীবন এবং আয় বাড়ানোর ক্ষেত্রে কোনো সরব হতে দেখি না। ফলে এরা সময়ে সরব, অসময়ে নীরব, এইরকম একটা কথা আছে না? তাহলে এই জায়গায় কোন সময় জনগণের যখন অসময়, তখন তো তাদের জনগণের পাশে দাঁড়ানোর কথা। সেটা না হয়ে মাঝে মাঝে মনে হয় এটা পরিকল্পিত অস্থিরতার দিকে দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। জনাব মাহবুব কামাল, জানতে চাই যে আসলে বিরোধী দল দায়িত্ব এড়িয়ে যাচ্ছে কিনা? তারা কি জাতীয় স্বার্থে কাজ করছে নাকি নিজ দলের স্বার্থে কাজ করছে? এটা আসি, আমার সমস্যাটা হয়েছে কি, আপনার প্রশ্নের টু দি পয়েন্ট উত্তর দেওয়া হয় না, কারণ আমার আলোচক তিনি আমাকে প্রভোগ করেন। হ্যাঁ, এটা আগে বলি, রতন ভাইয়ের কথাগুলি একটু বলি। দেখেন, আপনি যে বিবৃতির কথা বললেন না, এনারা কিন্তু পুরনো বিপ্লবী। নব্য বিপ্লবীরা কি করতেছে? 5ই আগস্টের পরে যে নব্য বিপ্লবীরা, এই যে এনসিপি বলেন, জামাত বলেন, সবাই তারা কি করতেছে আমেরিকার ব্যাপারটা নিয়ে? তারা কিছু বলতেছে? তারা তো কেউ কিছু বলতেছে না। এবং এক পুরনো বিপ্লবী জোনায়েদ সাকি, উনি ওই অনুষ্ঠানে ছিলেন। হ্যাঁ, সারা জীবন স্লোগান দেওয়া হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক। আজকে মার্কিন সাম্রাজ্যবাদের অনুষ্ঠানে উনি গদগদ হয়েছেন আর কি। দেখেন, মানে কি বলবো, এই যে আমেরিকা না আমাদের বন্ধু না? আচ্ছা ঠিক আছে, বন্ধু, ওকে ফাইন, খুবই বন্ধু। তাইলে আমরা কিসিঞ্জারকে স্মরণ করি। কিসিঞ্জার আপনি জানেন, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ডিপ্লোম্যাটস ইন আওয়ার হিস্ট্রি, এবং ওনার অনেক অ্যাচিভমেন্ট আছে। কিসিঞ্জারের একটা কথা আছে, তার মেমোয়ার্সে উনি লিখছেন যে আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক, আমেরিকার বন্ধু হওয়া ফ্যাটাল, অর্থাৎ প্রাণঘাতী। শত্রু হওয়া বিপজ্জনক, কিন্তু বন্ধু হলে সেটা প্রাণঘাতী, ফ্যাটাল। কিরকম দেখেন, উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ধরেন যে ইরানের সাথে যুদ্ধ হচ্ছে না, আমেরিকা কি করছে? বোমা ফেলছে, মানুষ মারছে, করছে, সেই করছে। ইরান কিন্তু এক্সিস্ট করতেছে, ইরান কিন্তু ধ্বংস হয়নি, কিন্তু আক্রমণ করতেছে, আবার সিজ ফায়ার, আবার আক্রমণ করতেছে, এরকম তো চলতেছে ব্যাপারটা না? কিন্তু ইরান ইজ এক্সিস্টিং, এবং মানে কি বলে, জিততেও পারে, এরকম একটা অবস্থা। কিন্তু বাংলাদেশের সঙ্গে যে চুক্তিটা করা হয়েছে, বাংলাদেশ তো বন্ধু, তাই না? ইরান হচ্ছে শত্রু হয়ে ইরান এখনো এক্সিস্ট করতেছে। বাংলাদেশের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তির প্রতিটা ধারা এক একটা অ্যাটম বোমা, এবং এটা আমাদেরকে নিংড়ে 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 শেষ করে দিবে। ওই যে বললাম, বন্ধু হইলে ফ্যাটাল, প্রাণঘাতী। হ্যাঁ, এই চুক্তি বাস্তবায়ন হওয়া মানে একটা চুক্তি বাস্তবায়ন হয়ে আমরা
ক্ষয় হয়ে যাবে। তাহলে বর্তমান বাস্তবতায় কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? একদিকে মার্কিন সাম্রাজ্যবাদের কথা বলছেন, অন্যদিকে চীন ভারত নিয়েও কিন্তু ভূ রাজনীতির জটিল সমীকরণ রয়েছে। সামনের দিনের চ্যালেঞ্জগুলো কি প্রশ্ন চলে আসছে? এই যে বাংলাদেশ কৌশলগত এক ধরনের কূটনীতি পার করছে, অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে? শুনেন, এই যাবৎকালের ইতিহাসে সবচেয়ে কঠিন ইকুয়েশনটা হলো আইনস্টাইনের E = mc²। এই কঠিন ইকুয়েশনটা আমি বুঝি, কিন্তু বাংলাদেশের রাজনীতির ইকুয়েশনটা আমি বুঝি না, বুঝছেন? এত জটিল এই ইকুয়েশন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বলেন, তারপরে আমাদের ফরেন পলিসির ইকুয়েশনগুলি বলেন। আপনি যেটা বললেন না, বাংলাদেশ এখন পঞ্চপাণ্ডবের পাল্লায় পড়ছে। আমেরিকা, চায়না, ভারত, পাকিস্তান, টার্কি, পঞ্চপাণ্ডব। এবং এই পঞ্চপাণ্ডবকে আপনাকে ম্যানেজ করে, হ্যান্ডেল করে আপনাকে ফরেন পলিসি সাজাইতে হবে। জায়গান্তিক টাস্ক, এটা একেবারে জায়গান্তিক টাস্ক। আপনি চায়না গেলেন, আমেরিকা এটাকে কিভাবে নিচ্ছে, এটা একটা পয়েন্ট। এবং এর মধ্যে চীন মায়ানমার বাংলাদেশ করিডোরের আলোচনা চলছে, সেটি আসলে ওয়াশিংটন কিভাবে দেখছে? হ্যাঁ, ওরা করিডোর চাচ্ছে, আমেরিকা করিডোর চাচ্ছে। আচ্ছা, তারপরে মার্কিন চুক্তিতে আছে যে আমেরিকার কি বলে পারমিশন ছাড়া কোথা থেকে কিছু কেনা যাবে না, কোথাও কিছু করা যাবে না। আমেরিকার সিকিউরিটি কনসার্ন যেসব জায়গায়, সেসব জায়গাকে ফলো করে আমাদের স্ট্র্যাটেজি সাজাতে হবে। তো এগুলি, চায়না ভিজিটটা কি মার্কিন চুক্তির ভায়োলেশন না? স্ট্রেট ওয়ে ভায়োলেশন। তাইলে কি মানে আমেরিকার সাথে সমঝোতা করে চায়নায় যাওয়া হয়েছে? এটা একটা প্রশ্ন। তাইলে এখন আপনি কয়টা সামলাবেন? আপনি চায়নার বন্ধু হইতে গেলে আমেরিকা সামলাতে হবে, ভারতকে সামলাতে হবে, এদিকে পাকিস্তান, টার্কি, এদেরও তৎপরতা আছে, নানাভাবে এগুলি তৎপরতা। এত ডিটেইলে আপনার তো সময় নাই। ফলে এই যে একটা কি বলে যে জটিল কি বলে যে ফরেন পলিসি হয়ে গেল আমাদের, হ্যাঁ। এবং এইটা আমি তো টকশোগুলো বলতেছি যে এটা একটা হাইয়েস্ট অর্ডার অফ ক্রাফটসম্যানশিপ লাগবে, একেবারে উচ্চ মাত্রার নৈপুণ্য লাগবে আপনার এই ডিপ্লোমেসিটা হ্যান্ডেল করতে গেলে। এবং কি হবে লাস্টলি, কি হবে আমি ঠিক জানি না। দেখেন, রাজনীতি তো আছেই, হ্যাঁ, অর্থনীতি এবং ফরেন পলিসি, এই দুইটা এখন আমার দৃষ্টিতে রাজনীতির চাইতে এই দুইটা বেশি, আমার কাছে বেশি মনে হচ্ছে। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন মেরুকরণ লক্ষ্য করেন কি? ভারতের বিগত সময়ে যে আমরা হেজিমনি দেখেছি, সেই একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হলো কি? এইটা তো ওই যে আমেরিকার উনি বলছেন, উনি বলছেন। দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারত আমাদের সবচেয়ে নেইবারিং কান্ট্রি, তাই না? এবং ইট ইজ মাচ বিগার দ্যান বাংলাদেশ, ঠিক আছে? ভারত আমাদেরকে যদি ইরিটেট করতে চায়, মানে যদি উত্তক্ত করতে চায়, তারা নানাভাবেই করতে পারে। তারা যেমন ধরেন যে ভিসা খুলে দিছে না, ভিসা বন্ধ করে দিলে কি করে? এটা আমেরিকা কিছু করতে পারবে যদি ভিসা বন্ধ করে দেয়, তাই না? না, বর্ডার ম্যানেজমেন্ট, বর্ডারে যদি তারা কি বলে যে ফাজলামি শুরু করে, হ্যাঁ, কি করা যাবে? তারপর ট্রেড ডেফিসিট আছে ইন্ডিয়ার সাথে, এই ট্রেড ডেফিসিট কি আমেরিকা ফুলফিল করতে পারবে? পারবে না তো। ফলে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আপনি চায়না এবং আমেরিকা এগুলি থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারবে না, মানে ভারতের প্রশ্নে। তো ফলে ইরিটেশন করতে চাইলে করতে পারে। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে আপনাকে তো মানে কি বলে যে চায়না আমেরিকার যে মূল দ্বন্দ্বটা এই আমাদের এই রিজিয়নে, হ্যাঁ, এই যে টাগ অফ ওয়ার চলতেছে, বিশেষ করে মানে কি বলে ট্রেড ওয়ার বিশেষ করে, হ্যাঁ, এবং বে অফ বেঙ্গলের দখল নেওয়ার জন্য চায়না এবং আমেরিকার মধ্যে যে বৈরিতা, এইখানে আপনাকে চায়নাও চাবে আপনাকে অ্যালাই করতে, আমেরিকাও চাইবে। আপনি কোন দিকে যাবেন? আপনি এদিকে যে সময়ে এবং আকসা চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় আছেন, আপনি কি বলে যে মার্কিন আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি সেইটা বাস্তবায়নে আগ্রহী হচ্ছেন, আবার ওইদিকে চায়নাকে বলতেছেন যে আমাদের তিস্তা প্রকল্প করে দাও, তো আমাদের এইটা করো সেইটা করো, তাই না? তো ফলে এগুলি তো কন্ট্রাডিক্টরি না, এগুলি ম্যানেজ করা খুব কঠিন। আলটিমেটলি হবে কি, বেশি পেঁচাইতে গেলে হবে কি, ওই যে ঢাকায় একটা শব্দ আছে মাইনকার চিপায় পড়ে যাবে আর কি, হ্যাঁ। ফলে এগুলি খুব ঠান্ডা মাথায় করতে হবে। আমি একটা কথা আপনাকে বলি না, সেটা হলো বর্তমান গভর্নমেন্ট না, এবং ইভেন দ্য প্রাইম মিনিস্টার হেল্পলেস ক্রিয়েচার, একেবারে অসহায়। তাদেরকে আমি দোষ দেই না, আমি তারেক রহমানকে কোনো দোষ দিতে চাই না। আই ফিল পিটি ফর হিম। হেল্পলেস,
আমেরিকার যে প্রতাপ, আমেরিকার যে শক্তি সামর্থ্য, হ্যাঁ, এবং তার যে ট্রাম্প প্রশাসনের যে আগ্রাসী নীতি, এইখানে তারেক রহমান ইচ্ছা করলেও কিছু করতে পারবে, হেল্পলেস। ধন্যবাদ জানাচ্ছি ফলে জনাব মাহবুব এটা কামাল। এটা কি হবে, আমাদের ডেস্টিনি কি, আমরা কোন দিকে যাত্রা করতেছি, এটা ডিফাইন করা খুব কঠিন। আই উইশ যে তারেক রহমান সাকসিড হবে। জনাব রাজিকুজ্জামান রতন, আমাদের ডেস্টিনি আসলে কি কি পরিণতি আমাদের ভোগ করতে হতে পারে, সেটি যেমন একটি প্রশ্ন, সে সঙ্গে আরেকটি প্রসঙ্গ যুক্ত করে চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর প্রস্তাব সামনে এনেছে বেইজিং। কিন্তু যদি বাস্তবতা তুলে ধরি, মিয়ানমারের জান্তা সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত চলছে, বিদ্রোহী আরাকান আর্মির, এবং বাংলাদেশে এখন 12 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এই দুটি প্রধান সংকট সমাধান না করে যদি আসলে করিডোর হয়, সেটি আদৌ কোনো, যদি আমরা বলি যে কাজে আসবে? প্রথমত করিডোরটা কবে হবে এবং কিভাবে হবে, কবে হবে যদি চিন্তা করি, তাহলে এটা কি কালকে হবে? এটা একটা আলোচনার পর্যায়ে আছে। এখন যদি ভূ রাজনীতিটাকে আমরা বিবেচনায় রাখি, তাহলে চীনের জন্য এই করিডোরটা খুব দরকার। এবং এই অঞ্চলে যদি ধরে নেই কিছু বিষয় আছে না, ধরে নিতে হয় সম্ভাব্যতার বিচার করতে গেলে। ইকোনমিক্সে যেটা খুব বেশি করে পড়ানো হতো, রিমেইনিং আদার ফ্যাক্টরস কনস্ট্যান্ট, সেরকম যদি হয়, তাহলে মায়ানমারের যে প্রচুর ভূ সম্পদ আছে, মাটির নিচের গ্যাস আছে, সমুদ্রের নিচের গ্যাস আছে, কয়লা আছে, তাদের বনজ সম্পদ আছে এবং বিশাল ভূমি আছে, এবং চীন একটা উদ্বৃত্ত বাণিজ্যের দেশ, তার টেকনোলজি আছে, তার প্রচুর পরিমাণ নিজস্ব মুদ্রা আছে। তো ফলে চীন সেটা দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, সে রাস্তা চায় কোন দিক দিয়ে কোন দেশের সঙ্গে সে যুক্ত হবে। তো ফলে সে সবসময় তো একটা ইকোনমিক করিডোর খুঁজবেই। কিন্তু বাংলাদেশকে যেটা বিবেচনা করতে হবে, যে বাংলাদেশের সঙ্গে কতগুলো দেশের সম্পর্ককে তাদের বিবেচনা করতে হবে। প্রতিবেশী আছে ভারত, সবচেয়ে বেশি বাণিজ্য হয় চীনের সঙ্গে, রাজনৈতিক কর্তৃত্ব করতে চায় আমেরিকা, রাশিয়ার সঙ্গে আছে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ আরও অন্যান্য টেকনিক্যাল সাপোর্ট, জাপানের সঙ্গে আছে নানা ধরনের কারিগরি, সড়ক, এমনকি মেট্রো রেলের মতন এই ব্যবস্থাপনা, এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আছে একটা বিপুল পরিমাণ আমাদের গার্মেন্টস ব্যবসা। তাহলে সব মিলিয়ে বাংলাদেশকে দেখতে হবে। তো এই জন্য বাংলাদেশের জন্য কারো দিকে ঢলে পড়াটা একটু বিপজ্জনক। আর আবার যেটা খেয়াল রাখতে হবে যে প্রতিবেশীকে একদম উপেক্ষা করে কি কোনো দেশ চলতে পারবে? আচ্ছা, কানাডা যতই কম্পিটিশন করুক না কেন, তাকে তো আমেরিকাকে প্রতিবেশী হিসেবে তাকে বিবেচনা রাখতেই হবে। মেক্সিকোর সঙ্গে আমেরিকার সম্পর্ক রাখতেই হবে। আবার চীনের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক বলে এত হুমকি ধামকির পরেও ট্রাম্প উত্তর কোরিয়াতে নাক গলাতে একটু ভয় পাচ্ছে কেন? কারণ মনে করে যে উত্তর কোরিয়ার প্রতিবেশী আছে চীন। কিংবা আজকে যে ইরানের সঙ্গে আমেরিকা যত সহজে ইরানকে কবজা করবে ভেবেছিল, তেমন করতে পারলো না কেন? কারণ ইরানের পাশে কারা থাকলো? ইরানের পাশে যতটুকু অর্থে চীন আছে, যতটুকু অর্থে রাশিয়া আছে, যতটুকু অর্থে অন্যান্য দেশগুলো আছে, সেই ক্ষেত্রে ইরান কিন্তু একটা শুধুমাত্র মনস্তাত্ত্বিক সাহস পেয়েছে তা না, অর্থনৈতিক সাহসও পেয়েছে, এবং তাদের ভবিষ্যৎ যে টেকনোলজিক্যাল যে সাপোর্ট সেগুলো তারা পাচ্ছে, যুদ্ধের ক্ষেত্রেও কিছু অস্ত্রগত সাহায্য তারা পাচ্ছে। এগুলো বিবেচনা করেই তো একটা জাতীয় অর্থনীতি, তার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক, তার সঙ্গে ভূ রাজনৈতিক সম্পর্কের বিষয়টা দেখতে হয়। ফলে বাংলাদেশকে এই বিষয়গুলো যদি বিবেচনায় রেখে বাংলাদেশের যদি বুর্জুয়া রাজনীতিটাও দাঁড় করাতে হয়, তাহলে একরকম। আর আমরা যদি সাধারণ মানুষের কথা ভাবি, আচ্ছা এই সমস্ত উচ্চ মার্গের কথা ভেবে আমাদের সাধারণ মানুষের কী লাভ হবে? সাধারণ মানুষ যদি ভাবে আমার কৃষি পণ্যের দামটা কি আমি পাচ্ছি, আমার নিজের দেশে তো ইন্টারনাল একটা হোম মার্কেট আছে। তো বাংলাদেশের 18 কোটি মানুষ খায়, খাবারের জন্য তাদের তো চালের সংস্থানটা করতে হবে, ভাতের সংস্থানটা করতে হবে। আমার নজরটা দিতে হবে কৃষি উৎপাদনটা যেন আমি স্বয়ংসম্পন্ন হই। কেন আমার পেঁয়াজ আমদানি করতে হবে ভারত থেকে? আমি যেখানে স্ট্রবেরি আমদানি মানে উৎপাদন করতে পারি, আমি আরবের খেজুর উৎপাদন করতে পারি, আমি ওই শীতপ্রধান দেশের মালটা সেটা আমি এখানে উৎপাদন করতে পারি, আমার দেশের পেঁয়াজ কেন আমি উৎপাদনটা করে আমি স্বয়ংসম্পন্ন হতে পারি না? কেন কাঁচামরিচের ক্ষেত্রে আমার ঘাটতিটা থাকে? তাহলে আমার নজরটা ওইদিকে দেওয়া উচিত না? এখন এই দেখুন আজকে মৌসুমি ফলের বাজার মনে হয় যে উপচে পড়ছে ফলে, লটকন থেকে শুরু করে সমস্ত কিছুই। তার মানে আমাদের এই মাটি, আমাদের এই পরিবেশ এটা এমন যে এখানে যদি তারা একটু সহযোগিতা পায়, তাহলে আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মতো সেগুলো আমরা উৎপাদন করতে পারি। আবার যেটা উৎপাদন করে আলু,
1,03,00,000 টন আলু উৎপাদন করে কৃষক পড়েছে বিপদে, কারণ এই আলুটা সংরক্ষণ করবে কোথায়? তাহলে আমার নজরটা দেওয়া দরকার ছিল যে কৃষি পণ্যর দিকে আমি কতখানি নজর দিতে পারি। আমার নজর দেওয়ার দরকার ছিল আমাদের প্রায় 9 কোটির উপরে আমাদের একটা শ্রমশক্তি আছে, তার মধ্যে 7,60,00,000 শ্রমশক্তি কর্মে নিয়োজিত আছে। এই যে শ্রমশক্তি প্রতি বছর 22 লক্ষ করে আমাদের তরুণ যুবক কর্মক্ষেত্রে আসছে, তাদেরকে কিভাবে আমরা কাজে যুক্ত করব? আচ্ছা, শিক্ষার মানটা এত পড়ে গেল কেন? এই নিম্নমানের শিক্ষা নিয়ে আমরা দেশের টেকনোলজির ডেভেলপমেন্ট কি করাবো, আর আন্তর্জাতিক বাজারেই বা আমাদের শ্রমশক্তি কীভাবে পাঠাবো? আমাদের না নজর এদিকে দেওয়া দরকার ছিল। ফলে আমরা এখন হম্বিতম্বি মারছি, কেউ দিল্লি না ঢাকা, মনে মনে সবাই বলছে টাকা টাকা। ফলে টাকার মানে দুর্নীতি এক ধরনের দ্বিচারিতা আমাদের মধ্যে রয়ে গেছে, তৈরি হয়েছে। ফলে এই জায়গায় রাজনীতিটাকে নিয়ে আসতে হবে। রাজনীতিটাকে মানুষের রাজনীতি যদি না নিয়ে আসা যায়, তাহলে এই ধরনের ওই কখনো কখনো কৃত্রিম উত্তেজনা তৈরি করা, হুঙ্কারের রাজনীতি চলতে থাকবে, হতাশার রাজনীতি চলে। একদল হুঙ্কার দেবে, আরেকদল শুধু হতাশার তৈরি করবে। সেই বাস্তবতায় আমরা দেখছি জনগণের জন্য কাজটা কেউ করবে না। একদিকে সৎ লোকের শাসনের কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, অপশাসনের বিরুদ্ধে কথা বলে, অন্যদিকে আবার জামায়াতের এমপিদেরই একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের খবর বেরিয়ে আসছে। এই বিষয়টি কিভাবে দেখে? এখানে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। যে দুর্নীতিগুলোর আলোচনা করা হলো খুবই ছোট লেভেলের দুর্নীতি, কিন্তু ছোট লেভেলের দুর্নীতিগুলো দেখতে হবে। এত বড় লেভেলের মানুষগুলো ছোট লেভেলের দুর্নীতি কেন করছেন? তার মানে দুর্নীতির সংস্কৃতি দ্বারা তারা কিন্তু আটকা পড়ে আছেন। আমরা এই সমস্ত দুর্নীতি দেখে কখনো কখনো ঘৃণা বোধ করি, কখনো কখনো বিরক্তি বোধ করি, কিন্তু মূল দুর্নীতি কিন্তু অর্থনীতিতে, মূল দুর্নীতি হচ্ছে পলিসিতে, মূল দুর্নীতি হচ্ছে যার যে পদ পাওয়ার যোগ্য নন তাকে সেই পদে পাঠানো। এটা তো সবচেয়ে বেশি বড় দুর্নীতি। একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য, একটা ব্যাংকের ডাইরেক্টর হওয়ার জন্য, একটা ব্যাংক কিংবা জেলা সমর্থকদের মধ্যে কাউকে জেলার ডিসি বানানোর জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দৌড়ঝাঁপ করতে দেখেছি না? ভিসি বানানো, ডিসি বানানো, ব্যাংক দখল করা, এগুলো কিন্তু প্রকাশ্যে অত বেশি আসে না, কিন্তু এটা হলো সিস্টেমেটিক করাপশন। এরাই সিস্টেমেটিক করাপশনের সঙ্গে যুক্ত আছে। এবং সবচেয়ে বড় কথা, মিথ্যা সকল পাপের জননী, এই কথাটা তো আমরা শুনেছি, কিন্তু আমরা দেখেছি না যে হলফনামার মধ্যে কি পরিমাণ মিথ্যা তারা তথ্য দিয়েছেন। এই তথ্য নিয়ে তাদের মধ্যে কি কোনো অনুশোচনা আছে? কিংবা আমরা যদি দেখি এর পরেও, নির্বাচনের পরেও তারা যে সমস্ত কাজ করছেন, সেখানে যে বাজেটে বক্তৃতার সময় সংসদে যে বক্তব্যগুলো তারা দিয়েছেন, সংসদের এই বক্তব্যগুলো শুনলে কি মনে হয় এগুলো সংসদ সদস্যদের মান রিফ্লেক্ট করে? সেখানে সংসদে প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ হয়। 2,72,000 টাকা খরচ করে আমাদের সংসদ সদস্যরা কি আলোচনা করেছেন সংসদে? ফলে এগুলো যদি দেখি তাহলে বুঝতে হবে যে রাজনীতিতে যেহেতু প্রথম দুর্নীতিটা ছিল বেহেশতের টিকিট দিয়ে সংসদ সদস্য হওয়া, কিংবা ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করা, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা। ফলে আমরা এই জন্য রাজনীতিতে দুর্নীতিটা এমনভাবে অন্তর্ভুক্ত হয়ে গেছে যে আমরা বলি যে ক্ষমতা এবং দুর্নীতি এখন হাত ধরাধরি করে চলে। ক্ষমতা না পাওয়ায় এতটা হতাশ হয়ে পড়েছিলেন কেন? ক্ষমতা না পাওয়ায় হতাশ হওয়া মানে হচ্ছে আসলে দুর্নীতির সুযোগ না পাওয়ার জন্য হতাশ হয়ে যাওয়া, তাই কি? আমরা এই জন্য বলতে চাই, রাজনীতিতে যে টাকার খেলা, পেশি শক্তি এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার, এই তিনটা যতদিন চলতে থাকবে ততদিন কিন্তু রাজনীতি থেকে আমি দুর্নীতিটাকে মুক্ত করতে পারবো না। এক্ষেত্রে জনগণের সচেতনতা এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রশ্ন করবার ক্ষমতা অর্জন করা। আমি সবচেয়ে বড় দুর্নীতিটা বলবো এইখানে, যখন কেউ প্রশ্ন করলেই তাকে হত্যাযোগ্য বানিয়ে ফেলা হবে, যখন কেউ পথে নামলেই তাকে নিপীড়নের মধ্যে পড়তে হবে, এইটা কিন্তু দুর্নীতির চাইতেও ভয়াবহ, জবাবদিহিতার অন্তরায় হিসেবে কাজ করে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব কামাল। যখন ক্ষমতা আর দুর্নীতি একে অপরের সাথে হাত ধরাধরি করে চলে, তখন আসলে রাজনৈতিক দলগুলোর মাঝে যে আমরা পাল্টাপাল্টি অভিযোগ দেখি, সেটা কি শুধুমাত্র এই রাজনৈতিক বয়ানেই সীমাবদ্ধ থাকে কিনা? শোনেন, এই যে ছোট ছোট দুর্নীতির কথা বললেন না, ছোট ছোট দুর্নীতি যে করে, বুঝতে হবে বড় দুর্নীতি করার তার সুযোগ নাই। যে সুযোগ পাইতো সে বড় দুর্নীতি করতো, কারণ দুর্নীতি তো করছে, তার মানসিকতা দুর্নীতিগ্রস্ত। তার মানে ওই যে বলে চরিত্র কি, সুযোগের অভাব। সুযোগের অভাব বলেই আমি চরিত্র বানাচ্ছি। দেখেন, দুর্নীতিটা একেবারেই মানে ক্রিমিনালাইজেশন যেটা হয়েছে সোসাইটিতে,
এবং করাপশন যেভাবে রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে, এইটা এখন অনিরাময়যোগ্য হয়ে গেছে। হ্যাঁ, এবং ওই অন্তর্বর্তী সরকারের আমলে অনেকে বলতো যে এই এই ছোটোখাটো দুর্নীতি হইলে কি হয়েছে, হাসিনার আমলে তো মেগা দুর্নীতি হয়েছে। তখন আমি বলতাম যে মেগা দুর্নীতি হয়েছে কারণ মেগা প্রকল্প ছিল। এই অন্তর্বর্তী সরকারের আমলে তো মেগা প্রকল্পই নাই। মেগা প্রকল্প না থাকলে মেগা দুর্নীতি হবে কিভাবে, তাই না? যমুনা সেতু একটা হাজার হাজার কোটি টাকার প্রকল্প, তো এখান থেকে দুর্নীতি, বড় দুর্নীতি হয়েছে। ফলে এগুলি বলে লাভ নাই। আমাদের চরিত্রে কতগুলো ডিজেনারেশন হয়ে গেছে, অধঃপতন হয়ে গেছে, এবং এটা কিভাবে রিকভার হবে আমি জানি না। দেখেন এই যে রাজনীতিটা দেখেন ক্রমেই কিন্তু সহিংসতাপূর্ণ হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করতেছেন কিনা দেখেন, পাকিস্তান আমলে আমরা কি দেখছি, প্রতিপক্ষের উপরে ঝাঁপায় পড়তো কি নিয়ে, হকি স্টিক, বড়জোর ড্যাগার, ঠিক আছে? এখন কি হচ্ছে, এটা পিস্তল টিস্তল ছাড়াই দিয়ে এখন আপনার বোমায় চলে আসছে, ঠিক আছে? এই যে ককটেলের পরে তো বড় ধরনের বোমা এবং ব্যবহার হচ্ছে। সহিংস রাজনৈতিক বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ তৈরি করবে কিনা? অবশ্যই করবে, চ্যালেঞ্জ তো সবসময় আছে। এবং দেখেন আমি কালকে একটা স্ট্যাটাস দিছি যে এই যে ঝুঁকিপূর্ণ রাজনীতি না, তারপরেও দেখেন ঝুঁকি নিচ্ছে সবাই। আমি লিখছি তার মানে কি, নো রিস্ক নো গেইন। এই যে ঝুঁকিটা নিচ্ছি, মানে বড় ধরনের গেইনের আশায় কি ঝুঁকি নিচ্ছি? এই যে গ্যাম্বলাররা যে ঝুঁকি নেয়, হ্যাঁ, যে জিতে গেলে বড় টাকা পাবো, ফলে এগুলি টোটালি একটা জেনারেশন। এই অবস্থায় আমি যেটা বলতে চাই সেটা হলো যে দেখেন, তারেক রহমান দেশ চালাচ্ছেন না, সমুদ্র যখন শান্ত থাকে তখন কিন্তু হাল ধরাটা কোনো কঠিন কাজ না, কিন্তু সমুদ্র যখন টার্বুলেন্ট হয়ে যায়, অশান্ত হয়ে যায়, তখন হাল ধরাটার জন্য আপনার লাগবে, ক্রাফটম্যানশিপ লাগবে, এটার জন্য একটা দক্ষতা লাগবে, স্কিল লাগবে। এখন অশান্ত হয়ে গেছে, সমুদ্র অশান্ত হয়ে গেছে, এখন হাল ধরাটা খুব কঠিন। এবং এই হালটা যদি ঠিকমতো ধরতে না পারে আমাদের প্রাইম মিনিস্টার এবং সরকার, হ্যাঁ, তাইলে কিন্তু সোসাইটি আরও অবনতির দিকে যাবে, এবং কোথায় যাবে আমরা ঠিক জানি না। ওই যেটা বলছিলাম যে ঢালুর দিকে গড়াচ্ছে কিনা, দেশ তো চলতেছে, গাড়ি চলতেছে, হ্যাঁ, গাড়ি থেমে নাই, কিন্তু এটা কি সমতলে যাচ্ছে না ঢালুর দিকে গড়াচ্ছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, ঠিক আছে? তো আই উড রিকোয়েস্ট হিজ এক্সেলেন্সি প্রাইম মিনিস্টার যে হি শুড হোল্ড দ্য হেল্ম। এই যে মানে কি ধরা, হাল ধরতে হবে স্ট্রংলি, এবং এই টার্বুলেন্ট যে সমুদ্র, এই যে অশান্ত সমুদ্র, এখান থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। এটা প্রাইম মিনিস্টারের প্রতি আমার এটা আবেদন থাকবে। এবং এই জন্য আমি একটা কথা একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে দেখেন, একটা সোসাইটির স্ট্রাকচার হচ্ছে অর্থনীতি, ঠিক আছে? সুপার স্ট্রাকচার হচ্ছে রাজনীতি বা অন্য কালচার ইত্যাদি। অর্থনীতিটা যদি আপনি ভালো না করেন, হ্যাঁ, তাহলে কিন্তু রাজনীতিটা এলোমেলো হয়ে যায়, সুপার স্ট্রাকচার কিন্তু ভেঙে যাবে। সুপার স্ট্রাকচার তো রাজনীতি, অর্থনীতি হচ্ছে এই স্ট্রাকচার। তা এই ফাউন্ডেশনটা যদি আপনি ঠিক না করেন, সুপার স্ট্রাকচারে যা যা আছে, কালচার, পলিটিক্স থেকে শুরু করে মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন, সব ভেঙে চুরে যাবে। তার মানে মূল বিষয়টিতে নজর দেওয়া, মূল বিষয় হচ্ছে অর্থনীতি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব কামাল, ধন্যবাদ জানাচ্ছি রাজেকুজ্জামান।